This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক একটা দিন এরকম আসে জানেন তো, যেরকম রোজ বলি সেরকম বলতে ইচ্ছে করে না। মনে হয় রোজ যে কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলো আজকেও হয়তো বলবো, কিন্তু সবটা কি আমার কথা হবে? মানে নর্মালি কথা বলতে গিয়ে আপনাদের সঙ্গে যখন আমি এই বিভিন্ন কি ঘটলো না ঘটলো সেগুলো নিয়ে একটু জাস্ট আলোচনা করি, গল্প করি, তখন কোথাও অন্যের কথা যতটা সম্ভব ব্যবহার না করতে চেষ্টা করি। অন্যের থেকে ধার করা শব্দ সচরাচর এড়িয়ে চলি। কিন্তু আজ মনে হচ্ছে একটু অন্যের মুখ থেকে শোনা কথা, শোনা শব্দ আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের শোনাই। একটা গান শুনছিলাম সোশ্যাল মিডিয়ায়, জানেন তো এখন তো অনেক কিছু হচ্ছে। এই তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদ জানাতে সবাই রাস্তায় নেমে পড়েছেন নিজের মতো করে। প্রত্যেকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এটা বাংলার ক্ষেত্রে একটা নতুন বিষয়। সেরকমই যাদবপুরের রাস্তায় গান বাজনা করছিল কিছু ছেলে, সম্ভবতই এই ডিবি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোথাও হবে আর কি। তখন বেশ ভালো রাত, রাস্তাঘাট ফাঁকা, কংক্রিটের রাস্তায় প্রতিবাদের অক্ষরগুলো লেখা পরিষ্কার দেখা যাচ্ছে। তিলোত্তমার খুনের বিচার চেয়ে লেখা সেই প্রতিবাদী অক্ষরের পাশে দাঁড়িয়ে তিনটে ছেলে গান গাইছিল। গানের যা বক্তব্য আছে সেগুলো আপনারা ওই সোশ্যাল মিডিয়ায় গেলে পেয়ে যাবেন, দেখে নেবেন, শুনে নেবেন। পুরোটা বলছি না, শুধু একটা শব্দ ধার করছি, একটা শব্দের উল্লেখ করছি, কারণ ওই শব্দটা আমাকে ভীষণ নাড়িয়ে দিয়ে গেছে। শব্দটা কি জানেন? কান্দে মাতারাম। এতদিন ধরে বন্দে মাতারাম করতাম, তো তাই প্রথমে একটু কনফিউজড হয়ে গেছিলাম। ঠিক শুনছি তো? ভালো করে শুনলাম না, বুঝলাম ছেলেগুলো কান্দে মাতারামই বলেছে। ভাবলাম সত্যিই তো, এখন যদি মা না কাঁদেন তাহলে আর কবে কাঁদবেন? আমার দেশ, আমার ভাষাই তো আমার মা, তাই না? একটা কথা, তিলোত্তমার মাও তো মা, এই দেশেরই মা, সেটাও কি ঠিক নয়? আমি ডাক্তার হব, তা ওটা তো অনেক খরচা। আমার বাপি বলেছে আমাকে দেবে, আমি ডক্টর হব। একদম ছোটবেলা যখন পড়া শিখেছে তখন থেকে। এমডিতে গোল্ড মেডেল পেতেই হবে, সে সেই রাতেও লিখে গেছে। চান্স পেয়েছিল বলে আমরা খুব খুশি হয়েছিলাম। সেখানেই আমার মেয়েটা যে বলি হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। তিলোত্তমা ডাক্তার হতে চেয়েছিল, শেষ লেখাতেও লক্ষ্য স্থির ছিল। তিলোত্তমার মা কাঁদছেন, এ কান্না থামার নয়। শুধু তিলোত্তমার মা নন, আজ কাঁদছেন হাজার হাজার সন্তানের মা, আজ কাঁদছেন কোটি কোটি সহনাগরিক। শুকোচ্ছে না চোখের জল, থামছে না প্রতিবাদ, প্রতিবাদ বাড়ছে, বাড়ছে ভয়ও, যে ভয় ছিল তিলোত্তমারও। একটা ভয় ওর ভিতরে কাজ করছিল। ও বাবাকে বলতো, বাপি আমি যে আরজি করে আছি এটা কাউকে বলবে না, আমার উপর প্রেশার আসবে, আমাকে ফেল করবে। কেউ হাঁটছেন, কেউ গাইছেন, কেউ প্রতিবাদে ফেটে পড়ছেন। তিলোত্তমার বিচার চাই বলছে মানুষ। এই ক্ষত বিক্ষত সময় সময় কি করে সারাবে ক্ষত? বিচার চাওয়ার মাঝেই নীরবে নিভৃতে উঁকি দিচ্ছে রাজনীতি। রাজনীতি থেকে অরাজনীতি, চিকিৎসক, শিল্পী, ক্রীড়াপ্রেমী থেকে সাধারণ মানুষ, সবাই পথে, সবাই সবার মতামতে। মত যতই থাক, পথ বোধহয় একটাই, বিচার না পাওয়া পর্যন্ত কান্না থামবে না কোনো মায়েরই। এক মেয়ে হারিয়ে আমি কোটি কোটি মেয়ে ছেলে এবং বাবা মাও পাশে পেয়েছি। তখন এটা নিয়েই বেঁচে থাকতে হবে। যদি জাস্টিসটা পাই ঠিকঠাক, তাহলে হয়তো একটু মনের শান্তি পাবো।
তিলোত্তমার মা কেন কাঁদছেন, বাংলার মায়েরা কেন কাঁদছেন? কাঁদছেন ওই নিহত মেয়েটার জন্য। ওই তিলোত্তমা তো এখন শুধু তার মায়ের মেয়ে নয়, বাংলার অসংখ্য অসংখ্য মায়ের মেয়ে। তিলোত্তমার মা, বাংলার মায়েরা কি করে শান্তি পাবেন? যদি সুবিচার পাওয়া যায়। কিসের সুবিচার? একটা অন্যায়, নির্যাতন, অত্যাচার, মৃত্যু, এর পেছনে কি আছে কেউ জানেন না, কিন্তু এর সুবিচার চান তো মায়েরা, চান। ওই মেয়ে তিলোত্তমা মৃত্যুর আগে একজন নাকি অনেকজনের সাথে লড়াই করেছিল আমরা এখনো জানি না। দেখুন, তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট বলছে তার শ্বাসরোধ করা হয়েছিল, মুখের ওপর নাক কিছু দিয়ে চাপা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নাকি তার গলাতেও টিপে ধরার চিহ্ন আছে। একসঙ্গে একজনের পক্ষে কি কারুর নাক, মুখ, গলা সব একসঙ্গে চেপে ধরা সম্ভব? আরও আছে সারা শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন, বিভিন্ন ধরনের ক্ষতচিহ্ন, যে ক্ষতচিহ্নগুলো ওই যারা ফরেনসিক বিশেষজ্ঞ, দেখুন পোস্টমর্টেম রিপোর্ট দেখে পড়ে গড়গড় করে ধারণা করে নেব, আমরা এক্সপার্ট নই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। যার জন্য আমরা এক্সপার্টদের কাছে যাই। আমরা গেছিলাম এক্সপার্টদের কাছে, যারা ফরেনসিক বিশেষজ্ঞ, যারা এই সমস্ত বিষয়ে এখনও বাংলার অন্যতম সেরা বলে যাদের মানা হয়। পুলিশই যাদের কাছে বারবার ছুটে যায় বিভিন্ন তদন্তে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মৃত্যুর ব্যাপারে জানতে, ময়নাতদন্তের রিপোর্টের বিশ্লেষণ করতে। তারাই বলেছেন যা যা আঘাতের চিহ্ন রয়েছে সেটা একজনের কাজ নয়। হ্যাঁ, হতে পারে একজন, ওই সেই দীপক চ্যাটার্জির মতো, স্বপন কুমারের গোয়েন্দা গল্পে ছিল না গোয়েন্দা দীপক, তার এক হাতে পিস্তল, এক হাতে লণ্ঠন, আর তারপর সে তত্তর করে পাইপ বেয়ে উঠে যেত, সেরকম আর কি। দু হাতে দুই উদ্যত রিভলভার, অন্য হাতে টর্চ কোনো সময়, এরকম ব্যাপারগুলো আর কি যে করতে পারতো। এরকম কেউ হলে হয়তো কিছু এরকম হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে যা যা আঘাতের চিহ্ন ছিল আমরা ওই এক্সপার্টদের কাছ থেকে শুনেছি যে সেটা একজনের পক্ষে না, ওখানে নিশ্চিতভাবেই অনেকে ছিল। এবার মুশকিল হচ্ছে এই বিষয়গুলো প্রমাণ করার দায়িত্ব সেগুলো পুলিশের, সেগুলো এখন সিবিআইয়ের। পুলিশ মানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি আমাদের কি বলেছিলেন? আমরা তো কখনো বলছি না ওই একজনকে ধরে ফেলেছি মানে সেই অপরাধী, আরও কে কে রয়েছে আমরা খোঁজ করছি। এই পয়েন্টটা মনে রাখবেন। বিনীত গোয়েল নিজে বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যারা দায়ী কেউ ছাড় পাবেন না। এবার তারা কি বলেছিলেন তার থেকে বেরিয়ে এখন চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের বসে থাকতে হবে। তদন্তকারীরা কবে এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চিতভাবে খুঁজে পাবেন, কবে আদালতের সামনে সেই নিশ্চিত উত্তরটা তুলে ধরবেন আমরা জানি না, কিন্তু উত্তরটা চাই। আদালতও নিশ্চয়ই চায়, গোটা বাংলার মানুষ চায়, তিলোত্তমার মাও চান। তাই সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানিতে মানে দেখুন, মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে একদম ফাঁসি চাই, ধরতেই হবে। মন্ত্রীরা বলছেন, শান্ত্রীরা বলছেন, মানুষ বলছেন। আবার এই তিলোত্তমা মামলার শুনানিতে রাজ্যের হয়ে 21 জন আইনজীবী লড়ছেন। এটা জানার পর একটু অবাক হয়েছিলাম, জানেন তো, একজন দুজন নয়, 21 জন। তারা এক একজন দেশের আবার সেরা সেরা আইনজীবী, তারা সবাই সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করছেন। কোন সওয়াল করছেন? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মানে নিজের থেকে তো মামলা গ্রহণ করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তার মানে এখানে সেই অর্থে বাদী বিবাদী পক্ষ বলে কিছু নেই, কারণ এখানে কেউ অভিযোগকারী নন। তাই উল্টো দিকে
ডাইরেক্টলি ডিফেন্ড করার কোনো দরকার নেই, কোনো ডিফেন্ডার নেই, কিন্তু যদি কোনো প্রশ্ন ওঠে তখন উঠছে তো প্রশ্ন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সেই জন্য কি রাজ্যের পক্ষে 21 জন আইনজীবীর দাঁড়ানোর প্রয়োজন পড়ে গেল? তারা কি চাইছেন? দেখুন, একজন 21 জন, যতজন খুশি হন, আইনজীবীরা তাদের পেশাদার জায়গা থেকেই হয়তো লড়বেন, সেটাই তাদের কাজ, তারা করবেন, কিন্তু লড়ছেনটা কি করতে? কেন? রাজ্য সরকারের হয়ে এই আইনজীবীদের বক্তব্যটা কি? আজকে শুনানিটার কথা বলি, আপনারা বুঝতে পেরে যাবেন। সুপ্রিম কোর্ট আজ রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া কড়া সব প্রশ্ন তুলেছে আজকে শুনানিতে। সলিসিটর জেনারেল আর সিবিআই এর আইনজীবীরা বলেছেন 5 দিন পর তারা যখন তদন্ত শুরু করেছে তখন অকুস্থল অর্থাৎ ক্রাইম সিনে বহু পরিবর্তন হয়ে গেছে। এই পয়েন্টটা খেয়াল রাখবেন। আগামী বেশ কিছুদিন, যতদিন এই তিলোত্তমা মামলার ফয়সলা না হয়, এই একটা বয়ানের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। অকুস্থলের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবার পর সিবিআই দায়িত্ব নিয়েছে। এরপর যদি সিবিআই তদন্তটা সাকসেসফুলি শেষ করে দেয়, যদি সত্যিকারের অপরাধীকে বা অপরাধীদের ঠিক ধরে ফেলে, তাহলে বলতে হবে কি অসাধারণ সংস্থা। এত কিছু হলো, এই অকুস্থলে এত পরিবর্তন হলো, তথ্যগুলো ইধার উধার হয়ে গেল, তারপরেও ঠিক অপরাধীকে খুঁজে বার করেছে। এই না হলে সিবিআই। এবং তারপরে নিশ্চিত থাকতে পারেন, এখনই রাজ্যে যেরকম যা কিছু হয়, ছিচকে চুরিতেও পারলে লোকে সিবিআই এর নাম করে, যে ডেকে নিয়ে আসুক সিবিআইকে, সেরকম তখন তো মানে আর পুলিশের কথা কেউ ভাববেনই না। আর কিন্তু যদি না পারে, সিবিআই এর জন্য এসকেপ রুট এটা। 5 দিন পর দায়িত্ব নিয়েছে, তখন ক্রাইম সিনে বহু পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় কি আর খুঁজে পাওয়া যায় নাকি? তথ্য না থাকলে, প্রমাণ না থাকলে সিবিআই আর কি করবে? মাথায় রাখবেন আগামী বেশ কয়েকদিন। দেখুন, মোদ্দা কথা হচ্ছে সিবিআই আপাতত পুলিশের দিকে আঙুল তুলে দিয়েছে, রাজ্যের দিকে আঙুল উঠেছে। তার মানে কেন তারা ওই অকুস্থলটাকে ওয়েল প্রোটেক্টেড করে রাখেনি, ঠিক মতো নিরাপত্তার ব্যবস্থা করেনি যাতে ওই ক্রাইম সিনের কোনো পরিবর্তন না হয়? এর সঙ্গে যোগ হয়েছে আরও বেশ কয়েকটা প্রশ্ন। এফআইআর কেন ময়না তদন্তের পর হলো? কটার সময় জানতে পেরেছিল পুলিশ? কখন ময়না তদন্ত হয়েছে? তার বাবা মাকে কি বলা হয়েছিল? এইরকম অনেক অনেক প্রশ্ন পুলিশের দিকে ছুটে এসেছিল। এই প্রশ্নগুলোকে ঠেকাতেই লড়ছেন ওই 21 জন আইনজীবী। মজা কি জানেন? এই প্রশ্নগুলোর মধ্যেই হয়তো, প্রশ্নগুলো আসছে তার কারণ এই প্রশ্নগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে তিলোত্তমার সুবিচার পাওয়ার আসল চাবিকাঠিটা। এই চাবিকাঠির জন্য আপনি সওয়াল করছেন, আমি সওয়াল করছি, বাংলার সমস্ত মানুষ সওয়াল করছেন, রাস্তায় নামছেন রাত্রিবেলা, মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টার চাইছেন, সবাই চাইছেন। কিন্তু সেই চাবিকাঠির খোঁজ করতে গিয়ে যাদের দিকে আঙুল উঠছে, তাদের বাঁচাতেই আমাদেরই করের পয়সায় 21 জন আইনজীবী লড়ছেন। ভাবতে পারেন কি মজা না? আমরাই বিশ্বাস করতে পারছি না যে পুলিশ সব ঠিকঠাক করেছে। এতগুলো প্রশ্ন উঠছে, এরপর তো আমরা এটা আর বুঝতে পারছি না, আমরা বিশ্বাস করতে পারছি না। ক্রাইম সিনে যে পরিবর্তন হয়েছে এটা তো আর সিবিআইয়ের অবশ্য বলার অপেক্ষা রাখে না, তারা গিয়ে সুপ্রিম কোর্টে বলবে তারপর জানবো, এরকম তো না। সবাই তো দেখেছেন, সবাই জেনেছেন। ওই 4 তলায় আরজি করে সেমিনার হল, যেখান থেকে তিলোত্তমার দেহটা উদ্ধার হলো, যে সেমিনার হলকে ক্রাইম সিন বলে দাবি করেছে পুলিশ আর আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ, সেই সেমিনার হলে যেভাবে এবং যে অবস্থায় তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল তা দেখে তো অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে সত্যিই কি ওখানেই যা যা ঘটার সেটা ঘটেছিল নাকি অন্য কোথাও ঘটেছিল।
যদি সত্যি ওটা অকুস্থল হয়, তার সেইভাবে সেটা সংরক্ষণ করা হয়েছিল কি? প্রশ্ন তো উঠেছিল যে সেমিনার হল লাগোয়া ঘর আর বাথরুমের সংস্কারের কাজটা কেন পরের দিন থেকে শুরু করা গেল? কে করতে দিল? কেন রাতারাতি বাথরুমের টাইলস খুলে ফেলতে হলো, ঘরের মেঝেতে সিমেন্টের গোলা ঢেলে দিতে হলো? দেখুন, যদি ধরেও নি সেমিনার হলেই তিলোত্তমার ধর্ষণ, খুন সব কিছু হয়েছিল, তারপরেও যে অপরাধী পাশের ঘর বা বাথরুম ব্যবহার করেনি তার তো কোনো গ্যারান্টি নেই। নাকি অপরাধী বা অপরাধীরা যেখানে যেখানে গেছিল বা যেতে পারে সেগুলো নিয়ে কেউ মাথায় ঘামাননি? তা এমনি এমনি কারোর মনে হয়ে গেল এই ঘরগুলো এক্ষুনি ভেঙে এক্ষুনি সংস্কারের কাজ শুরু করতে হবে। দেখুন, কে কেন করেছেন তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে করতে পারলেন কি করে? পুলিশ কেন অ্যালাউ করলো? এই ছবিগুলো যদি আমরা না দেখাতাম তাহলে তো ওই কাজ বন্ধ হতো না। প্রশ্নগুলো আজকের পর থেকে আরও বেশি করে তো উঠবেই, কারণ সিবিআই তো এই বিষয়টাই সুপ্রিম কোর্টের নজরে এনেছে। কাজে আমরাও এটা নিয়ে দু একটা কথা বলতেই পারি এবং এইটা ভেবেই বলতে পারি। দেখুন, এর আগে পুলিশ কিন্তু তাদের ওই টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে স্পষ্ট ভাষায় আমাদের সবাইকে, আপনাকে, আমাকে, সাধারণ মানুষকে, যারা এই ওখানে কি করে ওরকম কাজকর্ম হতে দিল, এত মানুষজন ঢুকে গেল, মিস্ত্রিরা ঢুকে গেল, এরপর আর আদৌ কোনো তথ্য খুঁজে পাওয়া যাবে কিনা এসব নিয়ে প্রশ্ন তুলেছিল। পুলিশ তো এক্স হ্যান্ডেলে তাদের উদ্দেশ্য করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল, পুরো জায়গাটা অটুট আছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি, একটা তথ্য প্রমাণ ইধার উধার হয়নি। ধমক, হুঁশিয়ারি, যাই হোক যেভাবেই দেখুন আর কি ব্যাপারটা। কিন্তু এবার সিবিআই বা সুপ্রিম কোর্টকে কি বলবে? সিবিআই তো একই কথা বলল। সুপ্রিম কোর্টের বিচারপতিরা, চিফ জাস্টিসের বেঞ্চ, তারা তো গোটা বিষয়টায় মানে আকাশ থেকে পড়লেন, কড়া পর্যবেক্ষণ রাখলেন। তাদের কি বলবে কলকাতা পুলিশ? এটাই হচ্ছে মজা। এই প্রশ্ন কিন্তু লোকজন তুলছে, আর রাজনীতির হাতে পড়লে এই প্রশ্ন আরও বড় করে উঠবে, এটা আমরা বুঝে গেছি। কারণ কলকাতা পুলিশ তারা রাজ্যের শাসন ব্যবস্থার অঙ্গ, সরকারের অঙ্গ, ফলে তারা একটা পক্ষ, তাদের বিপক্ষ তো থাকবেই। দেখুন, তিলোত্তমার বাবা আজ আমাদের বলেছেন তাদের মনে আগাগোড়া সন্দেহ রয়েছে যে প্রমাণ লোপাটের সব রকম চেষ্টা হয়েছে। আচ্ছা, প্রমাণ যদি সত্যি লোপাট হয় তাহলে অত খাটাখাটনি যারা করলেন তাদের বাঁচানোর চেষ্টা নিশ্চয়ই ওই রাজ্যের হয়ে দাঁড়ানো 21 জন দুদে আইনজীবী করবেন না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো স্বয়ং বিচার চাইছেন, ফাঁসি চাইছেন, দ্রুত ফাঁসি চাইছেন। এবার সেই শাস্তির পথে 21 জন আইনজীবী নিশ্চয়ই বাধা হয়ে দাঁড়াবেন না। এটাই তো আমরা ভাবতে পারি। নাকি এখানে তাদের পেশাদারি ভূমিকাটাই প্রাধান্য পাবে? যাই হোক, মাঝখান থেকে এই লড়াইয়ে কোথাও গিয়ে তিলোত্তমার সুবিচার পাওয়ার রাস্তাটা একটু জটিল হয়ে যাবে না তো? গোড়া থেকেই আরজিকর তদন্তে প্রশ্নের মুখে পুলিশ ও রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার মামলা শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে হতবাক সুপ্রিম কোর্ট। কারণ সিবিআই এর বিস্ফোরক অভিযোগ ঘটনাস্থলের রদবদল করা হয়েছে, যা তদন্তের ক্ষেত্রে অন্তরায়। দুর্ঘটনা হোক বা ধর্ষণ, খুনের মতো ঘটনা, ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপর ভর করেই তদন্তকারীরা এগোন। বিশেষজ্ঞদের মতে আরজিকর তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থলে উদ্ধার হওয়া দেহের অবস্থান, আঙুল, হাতের ছাপ ও জুতোর ছাপ, চুল কিংবা ত্বকের সূক্ষ্মকণা, অভিযুক্ত নিহতের ব্যবহৃত সামগ্রী, দেহরস, এমনই সব তথ্য প্রমাণ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি সব তথ্য সংরক্ষিত করা হয়েছে? বৃহস্পতিবার সিবিআই এর অভিযোগ সেই প্রশ্নই তুলছে। এদিন শীর্ষ আদালতে সিবিআই এর হয়ে সলিসিটর জেনারেল বিস্ফোরক দাবি করেছেন। তুষার মেহতা বলেন, আমরা পঞ্চম দিনে তদন্তের ভার নিই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে বেশ কিছু পরিবর্তন অর্থাৎ অল্টার ঘটানো হয়েছে। তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও সিবিআই এর এই অভিযোগ মানতে নারাজ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পাল্টা বলেন, কিছুই পরিবর্তন করা হয়নি, সব কিছুর ভিডিওগ্রাফি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন যে কোনো দুর্ঘটনার পর অকুস্থল সিল করে দেয় পুলিশ। এর ফলে তথ্য প্রমাণ নষ্ট কিংবা লোপাট করার সুযোগ থাকে না। আরজি করে সঠিক সময়ে সেই পদক্ষেপ কি পুলিশ করেছিল? তদন্তভার হাতে নিয়ে বারবার ঘটনাস্থলে ছুটে গেছেন সিবিআই আধিকারিকরা। ক্লু পেতে সেমিনার রুমে পরপর 3D স্ক্যানিং করেছে সিবিআই। সূত্রের খবর, ঘটনাস্থলে একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ পাওয়া গেছে। সেখান থেকে অভিযুক্তকে খুঁজে বের করা কঠিন বলে সিবিআই সূত্রে খবর। বৃহস্পতিবার শীর্ষ আদালত প্রশ্ন করে, 9ই আগস্ট সকাল 10:10 নাগাদ টালা থানা অভিযোগ দায়ের করল, অথচ রাত 11:30 নাগাদ ঘটনাস্থল সিল করল পুলিশ। ততক্ষণ সেখানে কি চলছিল? সকাল থেকে রাত প্রতি পদক্ষেপে ভিডিওগ্রাফির কথা রাজ্য সরকার বললেও তাতে শীর্ষ আদালত সন্তুষ্ট হয়নি। প্রশ্ন হলো, সময় মতো ঘটনাস্থল সিল না করায় অকুস্থল অসুরক্ষিত থাকার সুযোগ নিয়ে তথ্য প্রমাণ কি নষ্ট হয়েছে? ক্রাইম সিন রাত 11টায় বন্ধ করা হয়েছে, 11টার পরে। আপনার কি মনে হচ্ছে কাউকে বাঁচানোর কোথাও একটা চেষ্টা হয়েছিল? প্রথম থেকেই ওরা করছিল, তার জন্য তো আমরা আজকে ভালো এজেন্সি দিয়ে বিচার চেয়েছিলাম। আদালত যখন 7-15 দেওয়া এগিয়ে আসছে, সিবিআইও সেরকম 7-15 দেওয়া এগিয়ে এসে অপরাধীদের ধরার চেষ্টা করে। যেটা ক্রাইম সিন বলে দেখানো হয়েছিল আদৌ সেটা ক্রাইম সিন নয়। প্রবাবলি যে রুমগুলোকে পিডব্লিউ ভেঙে দিয়েছে সেটাই হয়তো আসল ক্রাইম সিন ছিল, জানি না। কাজগুলো যদি ওদের সত্যি তদন্ত প্রতিবন্ধক হয়ে থাকে, তাহলে এর জন্য যারা রেসপন্সিবল ওরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ওরা কোনো ব্যবস্থাও নেবে না, আর কোর্টে গিয়ে শোকসভা করে কনফিউশন ছড়াবে, এটা কি করে হতে পারে? একদম ঠিক বলেছেন কুণাল ঘোষ। সত্যিই তো, যদি কেউ করে থাকে তাহলে তো সিবিআই এর তাদের নাম নির্দিষ্ট করে বলা উচিত সুপ্রিম কোর্টের কাছে। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কে বা কারা কাকে বাঁচাতে চেষ্টা করছেন সেটা তো তাদের কাছেও পরিষ্কার হয়ে যায়, আমাদের কাছেও পরিষ্কার হয়ে যায়। আর যদি সেই পরিষ্কার হয়ে যাওয়ায় বুঝি যে এদের তো ধরা ছোঁয়ার বাইরে এরা সব, আমরা ধরে নেবো এটা আমাদের ভবিতব্য, এইসব জায়গায় ফয়সলা হওয়াটা সম্ভব না। আমরা শোক পালন করব, তখন শুধু শোক পালন করব। বিচার সুবিচার জাস্টিস ওসব ছেড়ে দিন তখন। দেখুন, আমরা কি জানি, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজর। অপরাধকে যদি সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তাহলে যারা যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন তাদের সুজন তো হতেই হবে। একই জায়গায় একই ছোট্ট বিষয়ের মধ্যে তারা ঢুকে পড়েছেন। ক্রাইম সিন পরিবর্তন হয়েছে, এই গাওনা গিয়ে সিবিআই কিন্তু পার পেতে পারে না, জানেন তো। এরপরে যদি তারা মনে করেন যে এতেই দ্রুত শেষ করা যাবে না, এই রকম বিষয় একটা তারা বলে দেবে, তাহলে হয়তো মানুষও তাদের ক্ষমা করবে না। কিন্তু একটাই প্রশ্ন, যদি ওখানে সত্যি সিবিআই যে দাবি করেছে সেই অনুযায়ী ক্রাইম সিন বদলে গিয়ে থাকে, সেটা তো পুলিশের জন্য একই রকম সমস্যার ছিল। তারা কি করে দ্রুত তদন্ত শেষের প্রতিশ্রুতি দিচ্ছিল? আমি ধরে নিচ্ছি সিবিআই যে কথাটা বলেছে সেটাই ঠিক। ক্রাইম সিন বদলেছে, ইনফ্যাক্ট বদলেছে তো বটেই। ওখানে অসংখ্য লোক গেছে, সেটা তো আমরা দেখেছি। আমরা তো শুনেছিলাম অসংখ্য লোক ওই ভেতরে ওই চারপাশে গেছেন। এবার আবার বলছি, শুধু সেমিনার রুম যে ধরে নিচ্ছি সেটা বন্ধ করা হয়েছিল। কখন বন্ধ করা হয়েছিল সেটা পরের প্রশ্ন। তার মধ্যে কে কে ঢুকেছিলেন সেটা তো পুলিশ বা সিবিআই এর খুঁজে দেখার কথা। পেয়েছেন কিনা আমরা জানি না। তার আশেপাশের জায়গা, সেটার জন্য তো গোয়েন্দা হওয়ার দরকার নেই। আমাদের রিপোর্টাররাই তো গিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে ভাঙা হচ্ছে। আর কিছু না হোক, অতগুলো মিস্ত্রি তো ঢুকেছিল। তার মানে ওই অঞ্চলের যদি কিছু তথ্য থেকেও থাকে, সেটা পাওয়ার আসাটা কঠিন। ক্রাইম সিন সিবিআইয়ের জন্য এক আর পুলিশের জন্য আলাদা, এরকম তো নয়। তাহলে পুলিশ কি করে খুঁজে বার করতো? তাহলে কি পুলিশ কিছুটা বাদ দিয়েই খুঁজে বার করার কথা ভাবতো, অথবা যা হয়ে গেছে, যা ধরে ফেলেছে একজনকে, সেটাকেই চূড়ান্ত বলে তারা ধরে নিয়েছে? জানি না। এরপর আবার পুলিশ বলবে আমরা ভাবনা চিন্তা করছি, গুজব ছড়াচ্ছি। কিছু ছড়াচ্ছি না, আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি। সাধারণ মানুষ হিসেবে এইটুকুনি অধিকার তো আমাদের আছে। দেখুন, দেশের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু আরজি কর কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে। আদালত যখন বলছে যে
নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি কেন আত্মহত্যা বলে চালাতে চাইলেন বিষয়টাকে? তখন কপিল সিব্বল সহ 21 জন আইনজীবী তখন ওই আরজিকর কর্তৃপক্ষকেও ডিফেন্ড করেছেন। অর্থাৎ রাজ্য পুলিশ এবং আরজিকর কর্তৃপক্ষকে বাঁচানোর চেষ্টা করেছেন ওই 21 জন আইনজীবী, যাদের রাজ্য নিযুক্ত করেছে, যারা আপনার আমার করের টাকায় ফিস পাবেন। বিচারপতিরা একটা করে প্রশ্ন করেছেন আর কপিল সিব্বল বলেছেন এটা ঠিক নয়। কোনটা ঠিক নয়? পুলিশ এফআইআর দায়ের করেছে রাত 11টায়, এটা ঠিক নয়। হাসপাতালে পৌঁছতে যে সময়টা লাগে তারপর 3 থেকে 3.5 ঘন্টা তিলোত্তমার দেহ তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি, এটা ঠিক নয়। এগুলো সব কিন্তু এখন ওপেন সিক্রেট। সেই জন্যই তো বিচারপতি পারদিওয়ালা বলেছেন তার 30 বছরের কেরিয়ারে এমন অব্যবস্থা দেখেননি। আর ঠিক তখন কপিল সিব্বল মুচকি হেসে বলেছেন আই অ্যাপ্রিসিয়েট, মানে তিনি প্রশংসা করছেন। আসলে তিনি ব্যঙ্গ করেছেন, সেটা আদালত তো বটেই, আমরাও বুঝেছি। জানি না সত্যকে আড়াল করে তারা সত্যিই মজা পান কিনা, এও জানি না এটাও যারা আইনজীবী তাদের স্ট্র্যাটেজির একটা পার্ট কিনা। হতে পারে পেশাদার হিসেবে নিজেদের সুনামের প্রতি সুবিচার করার দায় তাদের রয়েছে, তাদের পেশাদারি দায়বদ্ধতা রয়েছে, কারণ তারা ফিজ নিচ্ছেন। কিন্তু এও জানি না তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে গর্জে ওঠা গলাগুলো মিয়ে গেলে বা আন্দোলনটা ধামাচাপা পড়ে গেলেও তারা একই রকম ব্যঙ্গের হাসি হেসে বলবেন কিনা আই অ্যাপ্রিসিয়েট। আমাদের তখন শুধু মেনে নিতে হবে যে আমাদেরই করের পয়সায় 21 জন আইনজীবীকে দাঁড় করিয়ে রাজ্য সরকার আন্দোলনটা ভোঁতা করে দিয়েছিলেন। সুভাষ ঘরে ফেরে নাই, তিলোত্তমাও সুবিচার পায় নাই। এইটা যদি বলতে হয় না, এর থেকে কষ্ট করার কিছু হবে না। ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। মুখ্যমন্ত্রীর পরপর দুটো মন্তব্য শুনলেন। একটা 12ই আগস্টের তিলোত্তমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আর দ্বিতীয়টা 14ই আগস্টের বেহালার ম্যান্টনের সভা থেকে বলেছিলেন। যে বাহিনীর ওপর, যে বাহিনীর টিমের ওপর মুখ্যমন্ত্রীর এত ভরসা, তাদেরই তুলোধনা সুপ্রিম কোর্টের। তিলোত্তমা খুনের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে চরম উষ্মা বিচারপতির। 30 বছরে এরকম দেখিনি বলেছেন জাস্টিস পারদিওয়ালা। কোন কোন ভূমিকায় প্রশ্ন? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেন, ক্রাইম সিন সঙ্গে সঙ্গে ঘেরা হয়নি, ঘেরা হয় ময়নাতদন্তের পর। দেহ উদ্ধারের 14 ঘন্টা পর এফআইআর রুজু হয়। কেন? সকালে দেহ উদ্ধার আর রাত 11:45 এফআইআর কেন? এই প্রশ্ন তুলতেই মুখর হন কেন্দ্রের কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তার মন্তব্য, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এফআইআর দায়ের করেনি। এই প্রসঙ্গেই ফের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য, প্রিন্সিপালের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা উচিত ছিল। প্রশ্ন তোলেন রাজ্যের ভূমিকা নিয়েও। প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সমমর্যাদায় অন্য হাসপাতালে নিয়োগ করা হলো, বিস্ময় প্রকাশ করে বলেন প্রধান বিচারপতি। বিচারপতি পারদিওয়ালা অ্যাসিস্ট্যান্ট সুপারকেও কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে জানান তরুণী আত্মঘাতী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক। এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও। প্রিন্সিপাল বা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার 5 দিনে একজনেরও বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ। 5 দিন সময়টা কি যথেষ্ট নয়? যদিও কলকাতার পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন কাউকে আড়াল করা হচ্ছে না। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. We have not done anything wrong. We have not tried to save anyone. বলেছেন তো বটে, কিন্তু সুপ্রিম কোর্ট শুনছে কি? পুলিশের দেরিতে এফআইআর করা আর অধ্যক্ষ সন্দীপ ঘোষের গা ছাড়া মনোভাবের নেপথ্যে কি কোথাও প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল?
সেটা তো আমরা প্রথম থেকেই পুলিশের চরিত্র ঠিক দেখতে না পেয়েই তো আমরা বাধ্য হয়ে ভালো কোনো এজেন্সি চেয়েছিলাম। তার জন্যই তো হাইকোর্ট আজকে সিবিআই কে দিয়েছে বিষয়টা দেখার জন্য। জাস্টিস পারদিওয়ালা যা পর্যবেক্ষণ, তাতে কলকাতা পুলিশের সম্মান বাড়ছে কি? আমি শুধু দুটি শব্দ যোগ করতে চাই, ঠিক মিস্টার বিনীত গোয়েল, কলকাতা পুলিশ হ্যাজ ডান এভরিথিং টু ডিস্ট্রয় দ্য এভিডেন্সেস। আজকে আপনাকে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই রিপ্রোডিউসড হওয়া আপনার দেওয়া কেস ডায়েরি থেকে জাস্টিস পারদিওয়ালা আজ আমাদের সারা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছেন। দেখুন, পুলিশ কমিশনার বলেছিলেন যা যা করার দরকার তার নেতৃত্বে কলকাতা পুলিশ সব কিছু করেছে। যা যা করেছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে বলেই তো পর প্রশ্ন করেছেন বিচারপতিরা। আর কপিল সিব্বল সেই সমস্ত প্রশ্নের ঠিক উত্তর দিতে পারছেন না বলেই তো পরের শুনানিতে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারকে আদালত ডেকেছে। দেখুন, এটা দেখে আবার এটা ভাববেন না যে গোটা বিষয়টা ঠিক পুরোটাই এই রকমভাবে গেছে। মানে কোর্ট অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোর্টের যে পর অর্ডারগুলো এসছে সেগুলোতে আবার ওই পর্যবেক্ষণগুলো ঠিক ওইভাবে নেই। যাই হোক, কিন্তু কপিল সিব্বল যে উত্তর দিতে পারেননি অন্তত কলকাতা পুলিশকে গার্ড করার ক্ষেত্রে বা তাদের নিয়ে ওঠা সবকটা প্রশ্নের, সেটা কিন্তু পরিষ্কার। আর অবশ্য এটাও ঘটনা, তারপরেও কপিল সিব্বল অবশ্য তিনি এই সমস্ত ব্যাপারে হয়তো অভিজ্ঞ, কারণ রাজ্য সরকারের সাথে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো এই প্রথম নয়, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার তদন্ত নিয়ে মামলা বা ডিএ মামলার মতো কেসে রাজ্যের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করেছেন। এবার খেয়াল করে দেখুন, নিয়োগ দুর্নীতি, ডিএ, এগুলো তো সবাই ন্যায্য দাবি বলে সাধারণ মানুষের, সেই জায়গায় তিনি সওয়াল করেছেন। তারও নিশ্চয়ই তখনও তাকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে তার কি একটু অসুবিধা হয়নি, জানি না, সেগুলোর পরে দেখতে হবে শুনানির সময়। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই, জানেন তো যে কপিল সিব্বলের মতো আইনজীবীরা শুনানি পিছু হিউজ টাকা ফিজ নেন, বিরাট অঙ্কের টাকা। বাকি যারা আছেন সেই 20 জনের ফিজও খুব কম নয়। সব মিলিয়ে একটা শুনানিতেই তাহলে রাজ্যের কি বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে বলুন তো। ডিএ না দেওয়ার জন্য, মানে ডিএর টাকাটা বাঁচাতে তার থেকে বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে না তো, জানি না, কিন্তু খরচ তো হচ্ছে কিছু। ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের দাবির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বন্ধ করার জন্যে বা গরু পাচারের তদন্তে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত বন্ধ করার জন্য কপিল সিব্বলের মতো আইনজীবীরা এই মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছেন, এই রাজ্য থেকে নিচ্ছেন, এই রাজ্য থেকে আমার আপনার করের টাকায় ফিজ নিয়ে যাচ্ছেন, যে টাকাটা এই তিলোত্তমা মামলাতেও রাজ্য খরচ করছে। আমাদেরই টাকা, আমাদেরই ন্যায্য বিচার ঠেকাতে খরচ হচ্ছে, কি অদ্ভুত না? রাজ্য সরকার সবচেয়ে দামি লয়ার দিয়েছেন, রাজ্য সরকার একদম বাঞ্চ অফ লয়ার দিয়েছেন, প্রচুর ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করেই লয়ার সব দেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেই মুখ্যমন্ত্রী তার সরকারের সমস্ত শক্তি সুপ্রিম কোর্টে লিগ্যাল ব্যাটেলে প্রয়োগ করেছেন যাতে জাস্টিস না পায়। লয়ার, এত বড় মাপের লয়ার কপিল সিব্বল, যে আপনি এত বড় লয়ার এই কেস থেকে নিজেকে সরিয়ে নিন। ধর্ষিতা নির্যাতিতার খুন হয়ে যাওয়া মহিলার মাকে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিল 10 লাখ টাকা দিচ্ছি, নতুন করে জীবন শুরু করুন। সেই টাকা আপনাকেও দেওয়া হয়েছে, তার জন্য আপনি ইউ আর ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সেবল। আপনি সেই জন্যই জেনে শুনে বুঝে আততায়ীকে সহযোগিতা করতে চাইছেন। অনেক সময় যারা লড়েন বিভিন্ন ক্ষেত্রে, ফলে তাদের নামগুলো একসঙ্গে দেয়া থাকে, তার মানে ওটা আইনের পদ্ধতি। তাদেরও এমন কেস রেকর্ড বের করে দেওয়া যাবে, তাদের তরফেও কজন আছেন, কি আছেন, সেই সংখ্যাগুলো, এটা কোর্টের একটা প্রসিডিওর, তার মধ্যে রীতি, তার সঙ্গে এতজন কেন অতজন কেন। 2, রাজ্য সরকার কোথাও কোনো ধর্ষক বা খুনিকে রক্ষা করার জন্য আইনি লড়াই লড়ছে না,
যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, ফলে রাজ্য সবকটা পক্ষের তো আইনজীবী দরকার, তো আইনজীবী থাকবেন। ঠিকই তো, সব পক্ষের জন্য লড়ছে না, কোনো ধর্ষককে বাঁচাতে লড়ছে না। কিন্তু কারোর যদি ভূমিকাটা নিয়ে প্রশ্ন ওঠে, কারোর যদি গাফিলতি থাকে, সেটা তো মুখ্যমন্ত্রীকেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কারণ তিনিই তো শাস্তি দাবি করছেন, দ্রুত শাস্তি দাবি করেছেন এবং অপরাধীদের ফাঁসির মতো চরম শাস্তি দাবি করেছেন। সেইখানে যদি কেউ গাফিলতি দেখিয়ে দেন, তাহলে তারও শাস্তি হওয়া উচিত। অথচ তাদের বাঁচানোর জন্যই তো আইনজীবী নিয়োগ করা। দেখুন, তিলোত্তমার ক্ষেত্রেই কপিল সিব্বলের মতো আইনজীবীর ভূমিকা আরও কেন অদ্ভুত জানেন? দেখুন, তিলোত্তমার বিচার চেয়ে বার অ্যাসোসিয়েশন যে প্রতিবাদপত্র তৈরি করেছে, প্রকাশ করেছে, সর্বভারতীয় বার অ্যাসোসিয়েশন, কিন্তু তাতে এরা সবাই সই করেছেন। ইনফ্যাক্ট কপিল সিব্বল নিজেই তো তার প্রেসিডেন্ট। তারা বলেছেন তারা নির্যাতিতার জন্য সুবিচার চান। আবার কোর্টে বিচারের পথে যে ফাঁক ফোকরগুলো চিহ্নিত হচ্ছে, এরা আবার সেগুলোকেই আড়াল করছেন। ব্যাপারটা কীরকম ওই সোনার পাথর বাটি, মানে সুবিচার বিষয়টা, সেটা কীরকম একটা সোনার পাথর বাটি বা প্রহসনের মতো হয়ে গেল না? মানে অক্সিমোরন, কী বলবো আর, ভাবুন থেকে, এছাড়া তো আর কিছু মনে পড়ছে না। তাই জন্যই বলছি তো যে আইনজীবীরা কোর্টে লড়ে সুবিচার পাইয়ে দেন, সেই জন্যই তারা লড়েন। এখন অবশ্য আইনজীবীরা রাস্তায় নেমে সুবিচার দাবি করছেন, এটাও লজ্জার বিষয়, অস্বস্তি, এর বাইরে আর কি বলতে পারি। অথচ কাসাফের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তখন কোনো আইনজীবী তার হয়ে দাঁড়াতে রাজি হননি। কোর্ট বাধ্য হয়েছিল কাসাফের হয়ে একজনকে নিযুক্ত করতে। তিলোত্তমার ব্যাপারটা বোধহয় একটু অন্যরকম না? কাসাফের ব্যাপারটা অন্যরকম ছিল, তিলোত্তমার অন্যরকম। তিলোত্তমা বোধহয় সেরকমভাবে সুবিচার না পেলেও চলবে, এটাই বুঝলাম, আর সেটাই দেখলামও বোধহয়। আজকাল দেখি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে এই পুরো বিষয়টা বোঝার জন্যে আমাদেরও নিয়মিত ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল খুঁজে দেখতে হবে, যার জন্য আমাদের কিছু কথাও বলতে হবে, থামলে চলবে না, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, তিলোত্তমা হত্যায় রাজ্যের দাবি হচ্ছে যে সঞ্জয় রায় মূল অপরাধী। পুলিশ একদম সে কথা বলেছে, প্রথম থেকেই বলেছে, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন। কিন্তু তারপরেও কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, এক সিভিক ভলেন্টিয়ার আর তিলোত্তমার 4 সতীর্থের পলিগ্রাফ টেস্ট করাতে চায়? আদালত অনুমতিও দিয়েছে। এই পলিগ্রাফ টেস্ট অনেকটা লাই ডিটেকশন টেস্টের মতো, মিথ্যে বলছেন কিনা, যা যা বলছেন ঠিক বলছেন কিনা, সেটা এর মাধ্যমে তারা বোঝার চেষ্টা করেন। আদালতের রেজাল্টটা সেভাবে গ্রাহ্য হয় না, কিন্তু সময়ে মতো পাওয়া তথ্য তদন্তের দিক নির্দেশ করে দিতে পারে। যাদের পলিগ্রাফ টেস্ট হবে তাদের কাউকেই কিন্তু গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি, সেটাও একটা ব্যাপার। সন্দীপ বাবু তিনি মনে হচ্ছে গিনেস বুকে নাম ফাম তুলে ফেলবেন, জানেন তো। এত ঘন্টা এবং এত দিন ধরে তাকে সিবিআই জেরা করে যাচ্ছে। জেরা মানে একদম বিরাট ব্যাপার, মানে এরকম মহাভারতের থেকে বড় হয়ে যাচ্ছে, জানেন তো, রেকারিং ডেসিবেলের মতো পর 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 হয়েই যাচ্ছে। একটা জিনিস মনে হয় জানেন তো, জেরা আর জিরো, এই দুটো শোনার ক্ষেত্রে খুব কাছাকাছি শুনতে লাগে। শেষ পর্যন্ত যদি মানে এত জেরা টেরা করেও কোনো বিশেষ কিছু না পায় সিবিআই, তাহলে আবার লোকজন ওই নেট ফল 0 বলে ভাববেন না তো। জেরার থেকে 0, জানি না, তার থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হবে না। তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে তার এই ম্যারাথন জেরার মধ্যে যা যা শুনেছে সিবিআই তাতে সন্তুষ্ট হয়নি এবং তাদের মনের মধ্যে খটকাগুলো রয়ে গেছে। সেই জন্যই তো এই পলিগ্রাফ টেস্ট করার জন্য উদ্যোগী হয়েছে তারা। এবং এই বাকিদেরও, ওই যারা রাত্রিবেলা তার সাথে খাওয়া দাওয়া করেছিল তিলোত্তমার সঙ্গে, বা সঞ্জয় বা বাকিরা, এদেরও এইভাবে পলিগ্রাফ টেস্ট করার অর্থ কাউকেই বিশ্বাস করতে পারছে না সিবিআই। তবে যাই বলুন, মানে যেভাবে সন্দীপ ঘোষের ওপর
নজরটা একদম আটকে রয়েছে সিবিআই এর, তাতে কিন্তু বুঝতে পারছি তিনি একদম চোখের মণি হয়ে গেছেন, না দেখে থাকতে পারছেন না, রোজ ডেকে পাঠাচ্ছেন। এবং তার থেকেও বড় কথা, দেখুন কপাল ভদ্রলোকের, এই বাজারে একটা চাকরি পাওয়া কত কঠিন আপনারা বলুন। পাওয়া যায় একটা চাকরি পাওয়ার জন্য কত লোক ওই ধর্মতলার ধর্নাতলায় কত হাজার দিন ধরে বসে বসে ধর্না দিচ্ছেন, দেখুন একটা চাকরি পাচ্ছেন না। অথচ এই ভদ্রলোক 7 দিনের মধ্যে 3খানা চাকরি। এক ছিলেন আরজি করে, সেখান থেকে নিজে ইস্তফা দিলেন, তাকে 2 ঘন্টার মধ্যে চাকরি দিয়ে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। এবার সেখান থেকে সরিয়ে তাকে ওএসডি করে দেওয়া হলো, অফিসার অন স্পেশাল ডিউটি, চলে গেলেন স্বাস্থ্য ভবনে। সেটা নিয়েও লোকজন বিস্তর কথাবার্তা বলছেন, তাদের প্রচুর আপত্তি রয়েছে যে তাকে কেন এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। কেউ বলছেন বরখাস্ত করা গেল না, কেউ বলছেন তাকে কম্পালসারি ওয়েটিংয়ের মতো করে ছুটিতে, দীর্ঘকালীন ছুটিতে পাঠানো গেল না। দেখুন এই বিষয়গুলো রহস্য আছে, এই রহস্য ভেদ করাটা খুব মুশকিল। কেউ কেউ বলছেন সন্দীপ ঘোষ এতদিন যেটা করছিলেন, এখন তার ডেজিগনেশনের মধ্যে বা ওই যে ডিউটিতে তাকে জয়েন করানো হচ্ছে সেইটাই তিনি পাচ্ছেন, অর্থাৎ এতদিন তিনি স্পেশাল ডিউটি করছিলেন। তবে স্বাস্থ্য ভবনের অবশ্য যুক্তি আছে জানেন তো, সেটাও একেবারে ফেলনা নয়। অধ্যক্ষ নাকি পদমর্যাদায় সচিবের সমান, তাকে দুমদাম ছাঁটাই করা যায় না, তর্কের খাতিরে মেনে নেওয়া গেল। কিন্তু তিনি নিজেই যখন ইস্তফাটা দিয়েছিলেন তখন সেটা স্বীকার করে নিলেই তো এত ঝামেলা হতো না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিট গঠন করা হলো তাকে ওএসডি করতে হলো, এটাও তো নিজেদের অস্বস্তি। সিট গঠন নিয়েও তো হাইকোর্টে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2023-এ দুর্নীতির অভিযোগ করেছিলেন আক্তার আলী। এতদিন বাদে সিট গঠন হলো কেন? এবং তাও এই যাবতীয় বিতর্কগুলো দানা বাঁধার পর। এই প্রশ্নটাই তো করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এটা কিন্তু রাজ্য সরকারকে আবার ওই বললাম না, ডিফেন্ড করার জন্য আরও কত আইনজীবীকে ফিস দিতে হবে ভাবুন তো। সন্দীপ ঘোষকে যেখানে রাজ্যে চাকরির অভাব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি, আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম। আরজি কর, এনআরএস, এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলে, এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। এই সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ নিয়ে অনেক কিছু চলছে। সে নাকি খুব ক্ষমতাশালী, সে নাকি খুব প্রভাবশালী, যাকে প্রাইম সাসপেক্ট যে কোনো কারণেই মনে করা হোক না কেন, বা তার অংশগ্রহণ অপরাধে আছে, এবং সে যদি প্রভাবশালী তাকে মনে করা হয় বা বলা হয়, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয়। কারণ বলে যে তথ্য প্রমাণ যেন বিকৃত না করতে পারে তার প্রভাব দিয়ে। এটাই তো শুনে এসছি আমরা এতদিন। তার মানে সিবিআই সেটা মনে করছে না। যদি এই ইনভেস্টিগেশনটা শুধুমাত্র একটা রেপ অ্যান্ড মার্ডারের ইনভেস্টিগেশন না হয়ে এর একটা 360 ডিগ্রি যদি এর তদন্ত করতে হয়, তাহলে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে হবে, এবং বাকি যারা যে ইন্টার্ন, বাকি যাদের নাম আসছে তাদের প্রত্যেককেই করতে হবে। দেখুন আমাদের রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 50%। এবার আপনারা ভাবতে পারেন ভোটারটা কেন নিয়ে আসছি, আপনারা নিজেরাই ভাবুন, বুঝতে পেরে যাবেন। এমনিতে আমাদের তো কোনো মূল্য টুল্য নেই, আছে নাকি আপনার আমার? আরে ভোটার না হলে আমাদের জাস্ট কোনো মূল্য নেই, যা রয়েছে শুধু ওই ভোট মূল্য। এই 51%, 50%-এর বেশি মহিলা ভোটারের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। এবার এই তিলোত্তমা কাণ্ডকে কেন্দ্র করে তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যেভাবে বাংলার লক্ষ্মীরা একদম স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন, নামছেন, যেভাবে কোথাও গিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাংলার লক্ষ্মীরা কি বাংলাতেই নিরাপদ নন, তাতেই তো লক্ষ্মীদের বিরূপ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। আর তারপর যা ঘটনাগুলো ঘটলো, যেভাবে ওই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়ে হাজারটা প্রশ্ন থাকলেও এখন পর্যন্ত তাকে রাজ্য যে খুব খারাপ চোখে দেখছে এরকম তো মনে হচ্ছে না, কেউ বিশ্বাসই করতে পারছেন না। একটা তো ফিল দেওয়া দরকার যে না, রাজ্য একদম খড়গহস্ত। এই সিট যে গঠন করেছে তার পেছনে ডেফিনিট একটা রাগ আছে। এতদিন ধরে তিনি এই সমস্ত কিছু, এত অভিযোগ ছাড়া হবে না, কেউ তো এরকম ভাবতে পারছেন না।
তাতে গিয়ে কোথাও জনগণের এটা মনে হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জোরেই কি কেউ লক্ষ্মীর ব্লান্ডার করে ফেলছেন। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি বলে কি লক্ষ্মীর ব্লান্ডারও সহ্য করতে হবে? সম্ভবত এই জায়গাটাই বুঝেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা একটা নির্দিষ্ট ভোট ব্যাংক, যেটা এই 213 বা তারপর 29 বারবার এই বিরাট সাফল্যের আসল চাবিকাঠি, সেই জায়গাটার গোড়াটা যে নড়বড় হয়ে যাচ্ছে, এটা একদম শুরুতেই বুঝেই কি তিনি নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তুলেছেন, এবং সেটাও এতদিনের নীরবতার পর। খেয়াল করে দেখুন, নীরবতাও কিন্তু অনেক কথা বলে, তার নীরব হওয়ার পেছনেও কি কিছু কারণ রয়েছে। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন বেশ কিছু দীর্ঘসূত্রিতা, বেশ কিছু শেকলে যেভাবে রাজ্য সরকার আর পার্টির হাত পা বাঁধা পড়ে যাচ্ছে, তাতে আলটিমেটলি ক্ষতি। এটা খুব সিগনিফিক্যান্ট। খেয়াল করে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ঘটনাটা ঘটেছিল এবং সেদিন থেকে আজ পর্যন্ত 3খানা টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে লিখেছেন 3টে বার্তা। প্রথমে তিনি এনকাউন্টার চেয়েছিলেন, তীব্র ভাষায় শাস্তি দাবি করেছিলেন, এনকাউন্টারকে আইনসম্মত করে দেওয়ার দাবি তুলেছিলেন, পার্টি না দেখে দোষীদের গ্রেফতার করার দাবি তুলেছিলেন। ওই যেদিন 14 তারিখ রাত্রিবেলা আরজি করে হামলা হলো, তারপর বলেছিলেন সরাসরি তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। এবং তৃতীয়টা আজ, যেখানে তিনি খুব স্পষ্ট ভাষায় ফের একবার এই যে শাস্তি দেওয়ার দরকার, এই যে এনকাউন্টার তত্ত্ব, এই সমস্ত বিষয়গুলোকে বলেছেন। আর তার সঙ্গে খুব সুনির্দিষ্টভাবে রাজ্য সরকারের জন্য একটা বার্তাও দিয়েছেন। এই বার্তাটা খুব ইম্পর্টেন্ট। এবার এই বার্তা, তার এই টুইটের ধারাবাহিকতা এবং উদ্দেশ্য, এগুলো নিয়ে বলতে তো হবেই, বোঝার অনেক কিছু বিষয় আছে, সুনির্দিষ্ট কারণ আছে তার এগুলোর, এটা তো বুঝতে পারছি। নীরবতারও কারণ আছে, কিন্তু প্রশ্ন তো উঠতে শুরু করেছে যে তিনি সরে আছেন কিনা। হয়তো এই সংশয়টা কাটিয়ে দেওয়ার জন্যেই কুণাল ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে তিনি সরে আছেন। এটা নিয়ে কারোর মনে যত বেশি দ্বন্দ্ব থাকবে, আচ্ছা উনি কি সরে আছেন, না বোধহয় সরে নেই, ওনার কি সমস্যা, না বোধহয় সমস্যা নেই, এই বিষয়গুলো যত বেশি থাকবে না, তত বেশি জলপোড়া ডালপালা মেলবে। তাই জন্যই বোধহয় যাবতীয় ধোঁয়াশাগুলো কুণাল ঘোষ কাটিয়ে দিয়েছিলেন তাকে ফিরে আসার আহ্বান জানিয়ে। রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। দেখুন, কুণাল ঘোষ বলার পর জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে কয়েকটা পোস্টারও পড়েছিল, সেনাপতি পদ দেখাক। তখনই কিন্তু প্রশ্নটা উঠেছিল, দল কি তাহলে পথভ্রষ্ট বলে মনে করছে কেউ, নাহলে সেনাপতিকে পদ দেখাতে বলা হবে কেন? পদ কি অন্য কেউ দেখাতে পারছে না? দেখুন, অভিষেকের সঙ্গে তৃণমূলের এই দূরত্ব বাড়া নিয়ে ডালপালা কিন্তু মেল ছিল যাবতীয় খবরগুলো, যত এই ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া হোক। তারপরেও আসলে এই বিষয়গুলো না খুব ঝড়ের গতিতে ছড়ায়, জানেন তো। এবার এই রকম সময় আজকে এক্স হ্যান্ডেলে যেটা টুইট করেছেন অভিষেক, সেটার মধ্যে কি কোথাও ওই দিক নির্দেশের বিষয়টাই রয়েছে? এটাই মনে হলো। গত 10 দিনে দেশ যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিচার চাইছে, অভিষেক লিখেছেন সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে 900 ধর্ষণের ঘটনা ঘটেছে। মানুষ যখন এই ভয়াবহ অপরাধের প্রতিবাদ জানাতে রাস্তায়, তখনই এই ধর্ষণগুলো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা হচ্ছে না। খেয়াল করবেন, আলোচনাটা করা হচ্ছে না। 50 দিনের মধ্যে শুনানি শেষ করে রায় হয়ে যাবে এরকম শক্তিশালী আইন প্রয়োজন। ফাঁপা প্রতিশ্রুতি নয়, কঠোর শাস্তি প্রয়োজন, এবং দ্রুত কঠোর শাস্তির জন্য রাজ্যগুলোর উচিত, এটা আরেকটা ওই আন্ডারলাইন করে দেওয়ার মতো শব্দ, রাজ্যগুলোর উচিত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রকে চাপ দেওয়া।
তার থেকে কম কিছু করার মানে তা নেহাতি প্রতীকী এবং দুর্ভাগ্যজনকভাবে তাতে কোনো লাভ হবে না। খেয়াল করে দেখুন, তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকে এই সময় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের মধ্যে অভিষেক কিন্তু সুনির্দিষ্টভাবে নিজের মতামতটা এক জায়গায় আটকে রেখেছেন। তিনি কি কোথাও গিয়ে দলকে বা সরকারকে দেখাতে চাইছিলেন যে এক্ষেত্রে কোন জায়গাটাকে অগ্রাধিকার দেওয়া উচিত? তার কি কোথাও গিয়ে মনে হয়েছিল সন্দীপ ঘোষকে নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন সন্দীপ ঘোষকে পুনর্বহাল করার মধ্যে দলের ক্ষতি, সরকারের ক্ষতি? আর অভিষেকের একটা স্টাইল আছে, আমরা খেয়াল করছি। অভিষেক নিজে করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন, যেটা ঘুরে তার নিজের দল বা দলনেত্রী বা সরকারের ওপর চাপ হয়ে দাঁড়ায়। তিনি এর আগে নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে গিয়ে তীব্রভাবে বলে দিয়েছিলেন যে 100 দিনের কাজের টাকা তিনি দিয়ে দেবেন, সরকারের দেওয়া উচিত, সরকার না পারলে তিনি দিয়ে দেবেন। তিনি বলেছিলেন যে তিনি ওই 100 দিনের টাকার জন্য কোথাও গিয়ে আন্দোলন করবে, দিল্লিতে গেছিলেন, আন্দোলন করেছিলেন। সত্যি কথা বলতে কি, যখন কেন্দ্রীয় সরকার বারবার বলছিল যে হিসেব না দেওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে না, তখন অভিষেকই বার্তা দিয়েছিলেন, পাল্টা বক্তব্য তুলেছিলেন যে কোথাও গিয়ে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিলেন, একটা প্রচারের রাস্তা তৈরি করে দিয়েছিলেন তৃণমূলের জন্য। এই রাস্তাতেই তৃণমূল প্রচার করেছিল এবং তার ফল কিন্তু এই লোকসভা নির্বাচনে তারা পেয়েছে। এবং সবথেকে বড় কথা, অভিষেক যে নিজের নির্বাচনী কেন্দ্রে নিজে 100 দিনের টাকা মেটানোর কাজ শুরু করেছিলেন, এটা বুঝিয়ে দিয়ে যে রাজ্য সরকার দিতে পারছে না তো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর কিন্তু রাজ্য সরকার বাধ্য হয়েছিল বাকি জায়গায় টাকা দেওয়া শুরু করতে। এক্ষেত্রেও কি অভিষেক রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা শুরু করলেন, নাকি এই দিক দর্শানো শুরু করলেন? এই দিকটায় জোর দিলে, এই দিকে এগিয়ে গেলে, বক্তব্য এবং প্রচারের মুখটা এই দিকে নিয়ে গেলে তাহলে এখান থেকে যে ড্যামেজ হতে পারে, যে আসল লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ ভোট ব্যাংকটা, সেটা বিরূপ হওয়ার থেকে, লক্ষ্মীরা বিরূপ হওয়ার হাত থেকে বাঁচতে পারে, সেটাই কি তিনি ক্রমাগত বলে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন? সেই জন্যই কি তিনি রাজনীতির রং না দেখে আরজি করে হামলাকারীদের গ্রেফতারের কথা জানিয়েছিলেন, দাবি তুলেছিলেন? আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। আমি তো বলছি, হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। দেখুন, অভিষেক এই বক্তব্য মানে আজকে যেটা এক্স হ্যান্ডেলে দিয়েছেন ওই পরিসংখ্যান দিয়ে, যে 10 দিনে 900 ধর্ষণ, মানে পার ডে 90টা ধর্ষণ, এইভাবে যে তিনি গোটা বিষয়টা বিশ্লেষণ করে দিয়েছেন, এইটাই যে প্রচারের অভিমুখ হওয়া উচিত তৃণমূলের জন্য, এটা বোধহয় নিজের দলকে কোথাও গিয়ে বোঝাতে পেরেছেন অভিষেক। হ্যাঁ হ্যাঁ, ছুটিতে থেকেও, একটু দূরে সরে থেকেও, এবং সেই জন্যই বোধহয় তার বক্তব্য অনুযায়ী অদ্ভুতভাবে মিলে গেছে, একটা চিঠি গেছে। দেখুন, সিনেমার সিরিজ, সিনেমা বা ওই সিরিজ যেগুলো, ওয়েব সিরিজ যেগুলো, এগুলো 2 ধরনের হয়, প্রিকোয়েল আর সিকোয়েল। পথের পাঁচালী, অপরাজিত আর অপুর সংসার ছিল প্রিকোয়েল, আর বাহুবলী সিকোয়েল। আজ রাজ্যে যেটা হলো সেটাকে প্রিকোয়েল না সিকোয়েল বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। এই সকালবেলায় ওই বললাম পোস্ট করে অভিষেক যাবতীয় বক্তব্যের একটা অভিমুখ দিলেন, বললেন যে রাজ্য সরকারের উচিত চাপ সৃষ্টি করা, 50 দিনের মধ্যে হেস্তনেস্তর যাতে ব্যবস্থা হয় সেই আইন প্রণয়নের জন্য চাপ সৃষ্টি করা। আর আজ বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী একটা চিঠি পড়ে শোনালেন। সেই চিঠিতেও তো ওই একই পরিসংখ্যান, ওই 10 দিনে 900 ধর্ষণ, পার ডে 90, একই দাবি,
শুধু সেখানে একটু 50 দিনের বদলে 15 দিনে শাস্তির দাবি করা হয়েছে, একেবারে ফাস্ট ট্র্যাক। এবার বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চিঠির কথা জেনেই কি নিজের পোস্ট করেছিলেন? এবার সেটা কি করে সম্ভব? অভিষেক তো দূরে আছেন, অভিষেক তো সরকারের কেউ নন, তিনি কি করে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর চিঠির কথা জানবেন? এবার এটা যদি হয়ে থাকে আবার, সেটাও তো বলতে হবে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা তাহলে ভেঙেই গেল। তাহলে অভিষেকের পোস্ট দেখেই কি এই চিঠি গেল? সেটা কি করে হয়? সেনাপতি দলের কর্মীদের পথ দেখাতে পারেন, সেনাপতি কি রাজ্যকে বা রাজ্যের প্রধানকে পথ দেখাতে পারেন? তাহলে এমনও হতে পারে যে দলগতভাবে শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে, তারপর অফিসিয়ালি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, আর দলের তরফে সেটা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথবা ওই যেটা বলছিলাম, ঠিক যেরকম করে 100 দিনের টাকা দিয়ে সরকারকে চাপে ফেলে দিয়েছিলেন অভিষেক, যার জন্য সরকারকে টাকা দেওয়া শুরু করতে হয়েছিল, অভিষেকের এই পোস্ট একইভাবে চাপে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে। সবকিছু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন না। এই যে সারা দেশ পশ্চিমবঙ্গে যে ললেসনেস হয়েছে, আজকে গুটি গুটি বয়স হচ্ছে ভেতরে ঢুকে গেছেন আর পিসিকে সামনে এগিয়ে করে দিয়েছেন, আমরা এটা ভালো চোখে দেখছি না। এটা হচ্ছে দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে নেওয়া। পদ ছাড়ুন মমতা, সেই দাবি আপনি সফল করুন। এই দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা আপনার প্রশ্রয়ে গড়ে উঠেছে, আপনি শুধু পিসিকে এখন এই ক্রাইসিসের সময় এগিয়ে দিয়ে নিজে ল্যাস তুলে পালিয়ে বাঁচবেন, তা হবে না। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভা খুলে আইন তো আনতে পারত। ভারতবর্ষের সংবিধানের 245 ধারায় বলা আছে ক্রিমিনাল ল যুগ্ম তালিকায়। যেমন মহারাষ্ট্রে মকোকা তৈরি হয়েছে, আজ কেন বলছেন যে বাংলার মানুষ আজ প্রতিবাদে নেমে গেছে, যেটা আপনাদের ধারণার বাইরে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবর রাখছেন, তার চোখে একটু প্রবলেম আছে, ফলে চিকিৎসা এবং সাবধানতা দুটোই দেখতে হচ্ছে। তার মধ্যেও তিনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন। আজকের টুইটটাও সারা দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজন, সময়োপযোগী, শক্তিশালী টুইট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন। অ্যাকর্ডিং টু দি অ্যাভেলেবল ডেটা, ইট ইজ হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট 90 cases of rapes occur daily throughout the country. This shakes the confidence and conscience of the society and the nation. অভিষেক 50 দিনের জন্য, মানে 50 দিনের মধ্যে তদন্ত শেষ করার চাপ সৃষ্টি করার কথা বলেছিলেন সরকারকে। সরকার চিঠি দিয়েছে চাপ সৃষ্টি করতে, কিন্তু 50-এর বদলে ফাস্ট ট্র্যাক 15 দিন করে দিয়েছে। এবার দেখুন, সবাই আইনের কথাই বলছেন, আইনের পথেই চলবে। তবে ফাস্ট ট্র্যাক হলে মানে 15 দিন মানে তো একটা সুপার ফাস্ট ট্র্যাক। আমরা কামদুনির ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু দীর্ঘ এই যে আইনি লড়াই, তারপর কিন্তু কামদুনির ওই ফাঁসির সাজা পাওয়া ব্যক্তির যাবজ্জীবন হয়ে গেছিল, আর 3 জন বেকসুর খালাস পেয়ে গেছিল। কেন? কারণ ফাঁক ছিল, নিশ্চয় ছত্রে ছত্রে ফাঁক ছিল বলে তখন হাইকোর্ট বলেছিল। সেটা তাড়াহুড়োর জন্য হয়েছিল কি? টাইমটা একটা ফ্যাক্টর। কিছু কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে যদি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তাহলে তো আসল লাভের লাভটাই কিছু হলো না। সে যাই হোক, কিন্তু আইনের পথে চলবে। এবার আইন যদি আইনের পথে চলে, তাহলে রাজনীতি কোন পথে হাঁটবে? দেখুন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তিনি থাকবেন, বিজেপির পতাকা ছাড়াই হাঁটবেন। অর্থাৎ 27-এর অভিযানে না থেকেও রাজনীতিটা আছে, পুরো মাত্রায় ঢুকে পড়েছে। রাজনৈতিক রং লাগতে পারে এটা ভেবেই কি নবান্ন অভিযানটা আটকাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য? পুলিশের অনুমতি না নিয়ে, রুট ঘোষণা না করেই নবান্ন অভিযানটা ডাকা হয়েছে বলে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কপিল সিব্বাল। জানতে চেয়েছিলেন যে শীর্ষ আদালতের থেকে একটা প্রোটেকশন পাওয়া যায় কিনা। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে প্রোটেকশন দেয়নি, মানে নবান্ন অভিযান থেকে আর কি বলে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বাধা দেওয়া যাবে না। অবস্থা বুঝে প্রশাসন কোনো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু আন্দোলনকারীরা যদি শান্তিপূর্ণ প্রতিবাদ করেন তাহলে তাদের দমন করা যাবে না।
এবার সুপ্রিম কোর্টে ফল না পেয়ে রাজ্য হাইকোর্টে গেছে, হাইকোর্টে শুনানি হবে, তারপর দেখতে হবে কি হয়। কিন্তু আবার ভাবুন, বারবার রাজ্যকেই প্রোটেকশন চাইতে হচ্ছে। আজকেও তো প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়েছিল স্বাস্থ্য ভবনে, কারণ সেখানে ওই বিরাট অভিযান চালানোর হাঁক দিয়েছিল বিজেপি। আগের থেকেই তারা প্রস্তুতি নিয়ে পথে নেমেছিলেন, বিভিন্ন দিক থেকে ঢুকেছিলেন। এবং সবথেকে বড় কথা, এক একটা সময় এক একটা পরিস্থিতি আসে যখন এক যাত্রায় পৃথক ফল হয়। খেয়াল করে দেখুন, তিলোত্তমা কাণ্ড রাজনীতির ক্ষেত্রে কিন্তু অনেকটা সেরকম। তিলোত্তমা কাণ্ডের জেরেই আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু দূরে সরে আছেন। এই তিলোত্তমা কাণ্ডের পরেই আমরা দেখছি এই যাবতীয় আন্দোলনে, কালকেও দেখেছিলাম, আজকেও দেখলাম বিজেপির এক ঐক্যবদ্ধ রূপ। যে নেতাদের একসঙ্গে দেখা যাচ্ছিল না, তারা সবাই একসঙ্গে পথে নামতে শুরু করেছেন। কে ছিলেন না? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা সব পাশাপাশি হেঁটেছেন, সবাই ছিলেন, সবাই। এই যে একটা ট্রান্সফরমেশন, এটাই কিন্তু তিলোত্তমা কাণ্ডের স্পেশালিটিটা বুঝিয়ে দিচ্ছে, জানেন তো।